একটা বেশ ইন্টারেস্টিং ডকুমেন্টারি রিলিজ পেয়েছে আজকে। টাইটেল হচ্ছে সেপারেশন অফ ইস্ট পাকিস্তান, দ্য আনটোল্ড স্টোরি। সো পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ যে পৃথক হয় 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সেই ঘটনাটার উপর হচ্ছে ডকুমেন্টারি, রাইট? এবং ডকুমেন্টারিটা হচ্ছে মুক্তি পেয়েছে আজকে বাংলাদেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে 16 ডিসেম্বর, এবং পাকিস্তানের পার্সপেক্টিভ থেকে বাংলাদেশ এবং মানে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতা দিবস। সো বেসিক্যালি 16 ডিসেম্বর হচ্ছে আজকে মুক্তি পেয়েছে এই ডকুমেন্টারিটা। নাও ইন্টারেস্টিং যেই কারণে বললাম, এখানে ইন্টারেস্টিং পার্ট যেটা, সেটা হচ্ছে এই ডকুমেন্টারিটা ওয়াজ মেড অ্যান্ড প্রডিউসড বাই পাকিস্তান বা পাকিস্তানিজ। আমি পার্সোনালি আই ফেল্ট সো কিউরিয়াস অ্যাবাউট দ্য ডকুমেন্টারি ওয়েন আই লার্নড অ্যাবাউট ইট। একজন আমার সাথে শেয়ার করেন ইনবক্সে। সো আই কুডন্ট ওয়েট টু ফাইন্ড আউট যে তারা কী দেখায়, তারা কী বলে। আপনি যদি আমার মতো ফ্যাক্ট সার্চ করেন, আপনি যদি আমার মতো ট্রুথ সার্চ করেন, সেক্ষেত্রে আমরা ফ্যাকচুয়ালি জানি যে পৃথিবীতে সবাই তার মতো করে ন্যারেটিভ নির্ধারণ করে। আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ইতিহাসটা জানি, জেনে বড় হয়েছি, সেটা আমাদের নিজস্ব ন্যারেটিভ। সো সেটা নেসেসারিলি ট্রুথ এবং ফ্যাক্ট, সেটা মনে করার কোনো কারণ নাই। সো আমি সবসময় একটা অবজেক্টিভ সোর্স থেকে জানার চেষ্টা করি, মানে জানার আমার সবসময় একটা প্রচেষ্টা ছিল যে হোয়াট হ্যাপেন্ড, ওয়াই হ্যাপেন্ড, হাউ হ্যাপেন্ড, নাম্বারস অ্যান্ড অল দ্যাট। যেসব বিষয় নিয়ে কন্ট্রোভার্সি আছে, যে বাংলাদেশে কী পরিমাণ বাংলাদেশি মারা গিয়েছিল 1971 সালের যুদ্ধে, কী পরিমাণ মহিলা রেপড হয়েছিল। সো এই বিষয়গুলো নিয়ে তো বিতর্ক আছে। সো আমরা তো আমাদের বাংলাদেশি ন্যারেটিভ জেনে বড় হয়েছে, রাইট? 30 লক্ষ শহীদ, 2 লক্ষ ধর্ষণের ঘটনা, এবং হচ্ছে কী কারণে যুদ্ধ হয়, কী কারণে সেপারেশন হয়, তার আমাদের নিজস্ব একটা ভার্সন, যেটা আমরা পাঠ্যপুস্তকে পড়ে বড় হয়েছে, রাইট? এবং বিদেশি বিভিন্ন মানে থার্ড পার্টির ন্যারেটিভও পাওয়া যায়। তো এই দুইটা মিলিয়ে হচ্ছে এতদিন আমি পার্সোনালি একটা অবজেক্টিভ জায়গা থেকে বোঝার চেষ্টা করে এসেছি আমাদের মুক্তিযুদ্ধকে। এবং ইন্ডিয়ানদের একটা ন্যারেটিভ আছে সেখানে, কিন্তু পাকিস্তানের ন্যারেটিভটা ওয়াজ নট অ্যাভেলেবল ফর পাবলিক ফর দ্য মোস্ট পার্ট। লাইক পাকিস্তান বা পাকিস্তানিদের ন্যারেটিভটা তারা কী বলে, তারা কী ভাবে, এটা জানার, অ্যাগেন অফকোর্স তারা তাদের মতো করে ন্যারেটিভ প্রচার করবে, তারা তাদের মতো করে এক্সপ্লেনেশন বা লাইক ন্যারেটিভ অ্যাকচুয়ালি দাঁড় করাবে। দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু সেটা কি, যখন আপনার দুইটা সম্পূর্ণ অপোজিং বা কাইন্ড অফ পোলার অপোজিং ন্যারেটিভ আপনি পাবেন, তখন আপনি একটা কাইন্ড অফ ধারণা করতে পারবেন, ও আচ্ছা, এই দুইটা ন্যারেটিভের মধ্যে কী পরিমাণ পার্থক্য, তার মানে সত্যটা কি এই দুইটা ন্যারেটিভের মাঝামাঝি কিছু। সো এরকম একটা ইন্টারেস্টিং ব্যাপার। পাকিস্তানে কিন্তু বাংলাদেশ পাকিস্তান 1971 সালের মুক্তিযুদ্ধটা অনেকটা ট্যাবু, কারণ পাকিস্তানিরা কিন্তু এই যুদ্ধটাকে ভিউ করে একটা ভারত এবং পাকিস্তানের মধ্যকার যুদ্ধ হিসেবে, এবং এই পরাজয়টাকে তারা ভিউ করে ইন্ডিয়ার কাছে পরাজয় হিসেবে। সো এটা তাদের জন্য একটা বেশ এম্বারেসিং টপিক, এবং এই কারণে তারা দে আর নট কমফোর্টেবল অ্যাবাউট দিস টপিক। সো তারা এটা নিয়ে খুব একটা কথা বলে না, তোলে না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, পাকিস্তানের অনেক পাকিস্তানিও জানে না 1971 সালে কী ঘটেছিল, বা ইভেন বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল এক সময়, অনেক পাকিস্তানিও এটা জানে না, মানে একটা উল্লেখযোগ্য সংখ্যক পাকিস্তানিও জানে না। তাদের হিস্ট্রি বইয়ে, ইতিহাস বইয়ে খুব সম্ভবত 71-এর মুক্তিযুদ্ধ সম্পর্কে ইদার খুব বেশি কিছু নাই, অথবা একদমই কিছু নাই। সো ইটস আনসারপ্রাইজিং, রাইট? এটা পৃথিবীর সবাই তাদের মতো করে নিজের মতো করে ন্যারেটিভ দাঁড় করায়। একটা প্রবাদ আছে, হিস্ট্রি ইজ রিটেন বাই দ্য উইনার্স। সো আমরা যেহেতু উইনার, অফকোর্স আমরা আমাদের মতো করে হিস্ট্রি লিখেছি। নাও আমার প্রশ্ন ছিল যে, বা আমার নিজের একটা জিজ্ঞাসা ছিল যে, সেটা অন্যান্য ন্যারেটিভগুলো কীরকম। সো সেটা একটা অপরচুনিটি এই পাকিস্তানের একটা হচ্ছে ডকুমেন্টারি তৈরি করা মুক্তিযুদ্ধকে নিয়ে, মেকিং নিয়ে। ডকুমেন্টারিটার শেষে একটু কথা বলবো, মেকিংয়ের কিছু বিষয় নিয়ে কমেন্ট করবো। বাট এখান থেকে তাদের যেই ন্যারেটিভগুলো তারা উপস্থাপন করে, সেগুলো একটু হচ্ছে আমি আলোচনা করতে চাই, কী কী ন্যারেটিভ উপস্থাপন করে, এবং কিছু ইন্টারেস্টিং জিনিস আমি জানতে পারি সত্যি কথা বলতে তাদের এই উপস্থাপনা থেকে। নাও একটা থিং যেটা আমার মনে হয়েছে এই ডকুমেন্টারিটার ব্যাপারে, যে তারা হচ্ছে ফ্যাক্ট নিয়ে খুব একটা টুইস্ট করে নাই বলে আমার পার্সোনালি মনে হয়েছে, যে তারা দে ডিডন্ট রিয়েলি মেস উইথ লাইক ফ্যাক্টস। তারা যেটা করেছে, যে তারা ন্যারেটিভটাকে একদম লাইক, যখন ন্যারেশন এবং যাদের সাক্ষাৎকার দেখাচ্ছিল তাদের সকলের, তারা যে পাকিস্তানি, তারা যে একটা পাকিস্তানি ন্যারেটিভ প্রচার করছে, সেটা এভিডেন্ট ছিল তাদের প্রত্যেকের। সো লাইক ইউ উইল নো ওয়েন ইউ ওয়াচ দ্য ডকুমেন্টারি, ইউ উইল নো যে এটা একটা পাকিস্তানি প্রপাগ্যান্ডা, রাইট? প্রপাগ্যান্ডা হচ্ছে একটা নির্দিষ্ট ন্যারেটিভ প্রচার করা, না, এটা নির্দিষ্ট
একটু ন্যারেটিভটা কি নেতিবাচক নাকি ইতিবাচক, সেটা ইট ক্যান গো বোথ ওয়েজ, সাধারণত নেতিবাচক কনোটেশন ক্যারি করে। ইন্টারেস্টিং যে বিষয়গুলো আমি এখানে একটু আলোচনা করতে বা টাচ করতে চাই সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান যেটা বললাম যে আমার কাছে ফর দ্য মোস্ট পার্ট আমার কাছে মনে হয়েছে যে তারা ফ্যাক্টগুলো হচ্ছে খুব একটা লাইক ফ্যাক্টের জায়গায় রেখে ন্যারেটিভটা নিয়ে হচ্ছে ন্যারেটিভটা তাদের মতো করে প্রচার করার চেষ্টা করেছে। সো ফার্স্ট ইন্টারেস্টিং থিং যে আমরা তো অবশ্যই জানি যে মুক্তিযুদ্ধের পেছনে একটা অন্যতম কারণ ছিল বৈষম্য, পাকিস্তানিদের কাছে বাংলাদেশিরা কী পরিমাণ পূর্ব পাকিস্তানিরা কী পরিমাণ বৈষম্যের শিকার হতো, অর্থনৈতিক বৈষম্য, চাকুরি, অল সোর্স অফ ডিসক্রিমিনেশন, রাইট? সো এই ফ্যাক্টটা পাকিস্তান অস্বীকার করার চেষ্টা করে নাই, মানে এই ডকুমেন্টারিতেই একদম ক্লিয়ারলি ভিভিডলি উঠে আসে এই বৈষম্যের চিত্রটা। নাও যে কারণে আমি বললাম যে তারা আসলে ফ্যাক্টগুলো ঠিক সেইভাবে বদলানোর চেষ্টা করে নাই, কিন্তু দ্য ন্যারেটিভ অ্যারাউন্ড দ্য ফ্যাক্ট সেটা হচ্ছে দে ওয়ান্টেড টু কাইন্ড অফ দে ট্রাই টু প্লে উইথ। সো তাদের এই ডকুমেন্টারিতে এই বৈষম্যগুলোর পেছনে কিছুটা জাস্টিফিকেশন দাঁড় করানোর চেষ্টা করা হয় বা কিছুটা মোলায়েমভাবে এক্সপ্লেন করার চেষ্টা করা হয়। সো দ্যাট দে ট্রাইড or at least made an attempt. একটা ইন্টারেস্টিং যে জিনিস আমি জানতে পারি এখান থেকে যে আমরা তো জানি হচ্ছে পাকিস্তানি সরকারি চাকুরিতে বাংলাদেশিদের হচ্ছে বা ইস্ট পাকিস্তানিদের হচ্ছে অংশগ্রহণ ছিল না, ইস্ট পাকিস্তানিদের নেওয়া হতো না। তো কেন নেওয়া হতো না, এটার পেছনে একটা খুব ইন্টারেস্টিং কারণ উঠে আসলো বা আসে। আমাদের পাঠ্যপুস্তকে এই অ্যাঙ্গেল থেকে পড়ি নাই বা পড়ানো হয় নাই। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আমার কাছে পার্সোনালি আমার কাছে যে জিনিসটা ইন্টারেস্টিং লেগেছে যে জিনিসটা আমি সবসময় আই অ্যাপ্রিসিয়েট, যে হিস্ট্রি জানার ক্ষেত্রে কনটেক্সট বোঝা এবং লাইক কী বলে এটাকে ক্রনোলজি বোঝা খুব ইম্পর্ট্যান্ট। আপনি কনটেক্সটের বাইরে, ক্রনোলজির বাইরে যদি আপনি হিস্ট্রির একটা ইভেন্টকে তুলে নিয়ে আসেন, ইট মিনস নাথিং, ইট মিনস এটা ইটস রিয়েলি মিসলিডিং। সো কনটেক্সট এবং ক্রনোলজি বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট। সো এই ডকুমেন্টারি থেকে আমি কিছু ইন্টারেস্টিং কনটেক্সট এবং ক্রনোলজি সম্পর্কে একটা আইডিয়া পেয়েছি, যেটা আমি আমার পাঠ্য বই থেকে বা আমাদের বাংলাদেশি ন্যারেটিভ থেকে পাই নাই। এবং সিপাহী বিদ্রোহ নিয়ে হচ্ছে আমরা অবশ্যই আমাদের পাঠ্য বই ছিল সিপাহী বিদ্রোহ হয় 1857 সালে। ইন্টারেস্টিং যে এই বিষয়টা যে কেন পাকিস্তানের মিলিটারিতে বা পাকিস্তানের সরকারি চাকুরিগুলোতে হচ্ছে বাংলাদেশিদের নেওয়া হতো না, সেটার কারণ হচ্ছে যে যখন সিপাহী বিদ্রোহ হয় 1857 সালে, এই সিপাহী বিদ্রোহটা মূলত হচ্ছে বাঙালিরা করে। সো তখন তো ইংল্যান্ড শাসনামল ছিল। সো ইংল্যান্ড শাসনামলে কিছু বাঙালিও হচ্ছে ইংল্যান্ডের মিলিটারিতে কাজ করতো, ইংল্যান্ডের সরকারি চাকরি করতো। সো যখন সিপাহী বিদ্রোহটা হয় তখন এই বাঙালিরা যারা ইংল্যান্ডের বিভিন্ন পজিশনে ছিল, কাজ করতো, তারা হচ্ছে এই বিদ্রোহটার মধ্যে সমর্থন ছিল, এই বিদ্রোহটাকে সহায়তা করে। সো তারপর যখন ব্রিটিশরা এই বিদ্রোহটা কোয়াল করতে সমর্থ হয়, খুব কড়াভাবে দমন করতে সমর্থ হয় ব্রিটিশরা, তারপর হচ্ছে তারা একটা আইন করে যে আর কোনো বাঙালিকে হচ্ছে কোনো ধরনের ব্রিটিশ সরকারি চাকরি, মিলিটারি এগুলোতে কোনো বাঙালিকে নেওয়া হবে না, যেহেতু তারা অলরেডি একবার হচ্ছে মিউটিনি করে আর কি। সো ওই আইনটা হচ্ছে ব্রিটিশরা করে যায় না। ব্রিটিশরা যে আইনটা করে যে বাঙালিদেরকে নেওয়া হবে না সরকারি চাকরিতে এবং মিলিটারিতে, তারপর ব্রিটিশরা চলে যাবার পর 1948 সালে যখন পাকিস্তানের সৃষ্টি হয় এবং বাঙালি ছিল পাকিস্তানের অংশ। সো যেহেতু বাঙালিরা হচ্ছে কোনো সরকারি চাকরি বা মিলিটারিতে নিয়োগ পাবে না, এই রুল ব্রিটিশরা করে যায় এবং সেটার লেগেসি হিসেবে পাকিস্তান রাষ্ট্রের জন্ম। সেই একই রুল বলবৎ থাকে পাকিস্তান আমলেও, যে বাঙালিদেরকে কোনো ধরনের মিলিটারিতে এবং সরকারি চাকরিতে নেওয়া হবে না। Despite being approximately 52% of the country's population, Bengali East Pakistanis were grossly underrepresented in government and state services. We must realize that till 1971, East Pakistan never had a Bengali chief secretary. All of them came from West Pakistan. They never had a finance secretary. They never had a planning secretary. So the bureaucracy was not equally divided, whereas Bengalis were 56% of the population. We did not give them their due. From the times of Liaquat Ali Khan, a 50% quota for civil service was reserved for East Pakistanis. The British had imposed physical restrictions ever since 1857 to prevent the Bengalis from joining the armed forces. Liaquat Ali Khan removed all those. Their representation in the power structure of Pakistan increased manyfold. But you couldn't bring about that
50-50 in every services at the federal level. But if you look at the numbers, they kept increasing. But then when you start with a very narrow base, I mean, how many army officers you can train and recruit from an area which was deliberately neglected by the British Raj? Now, এটা তাদের ন্যারেটিভ কিনা নাকি এটা ফ্যাক্ট, আই ডোন্ট নো। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, এবং ইফ দিস ফ্যাক্ট ইজ ট্রু, আই এম নট ডাউটিং, সেক্ষেত্রে হচ্ছে যে একটা ইন্টারেস্টিং পার্সপেক্টিভ পেলাম আর কি, একটা ইন্টারেস্টিং তথ্য যে কী কারণে বাংলাদেশিদেরকে নেওয়া হতো না বাংলা বা ইস্ট পাকিস্তানিদেরকে। না, ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তান যেহেতু দুইটা একই দেশের অংশ, সেহেতু অফকোর্স ওয়েস্ট পাকিস্তানিদের যদি এরকম কোনো রুল থেকে থাকে, সেই রুলটাকে সুযোগ হিসেবে ব্যবহার না করে বাঙালিদেরকে তাদের ডিউ রাইট থেকে বঞ্চিত করার জন্যে সুযোগ হিসেবে ব্যবহার না করে বাংলাদেশিদেরকে সকল ক্ষেত্রে কাজের সুযোগ করে দেয়া, সেটা তারা করে না, রাইট? নেক্সট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে জুট মিল, যে বাংলাদেশ থেকে তো হচ্ছে জুট হচ্ছে পাট উৎপাদন হতো, তো ব্রিটিশ আমলে হচ্ছে যত পাটের কারখানা ছিল সবগুলো ছিল ওয়েস্ট বেঙ্গলে, বাংলাদেশে কোনো পাটের কারখানা ছিল না, যদিও বাংলাদেশিরা সবচাইতে বেশি পাট উৎপাদন করতো। সো পাকিস্তান আমল হওয়ার পর তারা হচ্ছে বাংলাদেশে জুট মিল করে অ্যান্ড স্টাফ। সো এখানে দুইটা চিত্র উঠে আসে, যে বৈষম্যের শিকার বাংলাদেশিরা বা মুসলিমরা বা বাঙালিরা, বৈষম্যের শিকার মানে আগে থেকেই হচ্ছে এই জনপদের বাঙালিরা বা বাঙালি মুসলিমরা বৈষম্যের শিকার হয়ে আসছিল, যেটা আমরা জানি যে ইংল্যান্ড শাসনামলে ইংরেজদের অধীনে বঙ্গভঙ্গ হয় এই কারণে, যে বাঙালি মুসলিমদের আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করে এবং মুসলিমরা নানান রকম সামাজিক বৈষম্যের শিকার হতো, যেসব কারণে একদিন বঙ্গভঙ্গ হয়, এবং যেসব কারণেই মূলত হচ্ছে ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া ধর্মের ভিত্তিতে পৃথক হয়। সো আমরা জানি যে এখানে বাঙালি মুসলিমরা ঐতিহাসিকভাবে হচ্ছে পারসিকিউটেড হয়ে এসেছে, সেটার একটা ম্যানিফেস্টেশন। নাও অ্যাগেন এখানে পাকিস্তান তাদের ন্যারেটিভ তুলে ধরার চেষ্টা অবশ্যই করে এখানে, যে বাঙালি সবসময় খুব বঞ্চিত ছিল, ইন্ডিয়ার অধীনে বা ব্রিটিশদের অধীনেও খুব ভালো ছিল না, বরং পাকিস্তান ক্ষমতায় আসার পর, পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হওয়ার পর পাকিস্তানিরা বরং বাংলাদেশে প্রথমবারের মতো জুট মিল স্থাপন করে। After 1947, it was the state of Pakistan that brought industrialization and the creation of tens of thousands of new jobs and training opportunities by the creation of the first ever jute manufacturing factories, which were otherwise all located in West Bengal before 1947. You see, all the jute was grown in eastern Bengal. All the jute mills, barring those in Dandi, were in West Bengal, near Calcutta. Now, they had no capital to set up the mills. Even the government of Pakistan didn't have so much money. So people came from outside and started investing. If you call the jute mill owners who went from Bombay, went from Calcutta, went from the Punjab and invested there, exploiters, yes, you are entitled to do. In East Pakistan, there were jute factories, there were textile mills, there were garment factories, there were rolling mills, there were light engineering units, all kinds of factories. But in all these factories, the entire management was all from West Pakistan. East Pakistanis and Bengalis were only hired as class 4 servants. Despite being approximately 52% of the country's population, Bengali East Pakistanis were grossly underrepresented in government and state services. We must realize that till 1971, East Pakistan never had a Bengali chief secretary. All of them came from West Pakistan. They never had a finance secretary. They never had a planning secretary. So the bureaucracy was not equally divided, whereas Bengalis were 56% of the population. We did not give them their due. তারপর আরেকটা হচ্ছে ইন্টারেস্টিং কাইন্ড অফ ক্রনোলজিক্যাল কনটেক্সট আমাদের যুদ্ধের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে 1965 সালে যখন ইন্ডিয়া পাকিস্তান একটা ওয়ার হয় কাশ্মীর ইস্যুতে, আই বিলিভ একটা ওয়ার হয়, তো সেই যুদ্ধের সময় তখন ইস্ট পাকিস্তান তো ওয়েস্ট পাকিস্তানের অংশ ছিল, রাইট? সো সেই যুদ্ধটা যখন হয় তখন পাকিস্তান হচ্ছে তাদের সকল লজিস্টিক, তাদের সব কিছু হচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে ফাইট করার জন্য হচ্ছে সেই কাশ্মীর বর্ডারে হচ্ছে ইনভেস্ট করে। কিন্তু ইস্ট পাকিস্তানও যে তাদের একটা অংশ, এবং ইন্ডিয়ার সাথে ওয়েস্ট পাকিস্তানের যুদ্ধ যেহেতু চলছে, সেহেতু ইস্ট পাকিস্তানিদের একটা নিরাপত্তার প্রশ্ন থাকে,
ইন্ডিয়ার হাত থেকে, কিন্তু ওয়েস্ট পাকিস্তান এই ব্যাপারে কোনো কেয়ার দেখায় নাই। সো এটা হচ্ছে বাঙালিদের মনে একটা ক্ষোভের সৃষ্টি করে যে আমরা তো তোমাদের দেশেরই নাগরিক, কিন্তু তোমরা আমাদেরকে প্রোটেকশন দিচ্ছ না। Though the 17-day war of 1965 was confined to West Pakistan, both wings of the country were united in their defense against this aggression by India. Shortly after, however, East Pakistanis felt that they had been left defenseless during the conflict. This became a new grievance that added to the existing discontent between the two wings. When there was this perception that East Pakistan was left unprotected, it triggered or it allowed Mujib to exploit this one particular aspect and run to India for support for perhaps a separation or perhaps a nationalistic agenda. I think it should have been preempted. There has been a perception about the 1965 war that the military resources were not judiciously distributed between East Pakistan and the West Pakistan. The geographic locations which could give military advantage in 1965 war, they were all on the western side between West Pakistan and India, surrounding the Kashmir border and the border of West Punjab. The land border between East Pakistan and India was 4,096 kilometers. There was never a direct clash between Indian Army and Pakistan Army along the East Pakistan border. আমরা জানি যে অর্থনৈতিক যে বৈষম্যের কথা, সেই বৈষম্যের একটা ব্যাখ্যা তারা দেওয়ার চেষ্টা করে। আমি জানি না এই ব্যাখ্যাটা সত্য না মিথ্যা, ফ্যাক্টের সঠিক সত্য উপস্থাপন নাকি মিথ্যা উপস্থাপন নাকি তাদের মতো বায়াসড উপস্থাপন, আই ডোন্ট নো। বাট একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা আমরা আমাদের বাংলাদেশি ন্যারেটিভে পাই নাই বা আমি পাই নাই, সেটা হচ্ছে যে 1965 যুদ্ধের কারণে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের ইকোনমি খুব দুর্বল হয়ে পড়ে আর কি। সো সেই পাকিস্তান ইকোনমি খুব দুর্বল হওয়ায় তখন হচ্ছে বাংলাদেশিরা হচ্ছে এই অর্থনৈতিক বৈষম্যটাকে আরও বেশি ফিল করে। সো ওই টেনশনটার উৎস হচ্ছে 1965-এর ওয়ার। Despite a resounding victory, the 1965 war took a political and economic toll on the country, and by the 10th year of President Ayub's rule, income disparities between the rich and the poor, as well as between the eastern and the western wings, became obvious and visible. None of it justifies the discrimination we faced, we experienced, but কিছু ইন্টারেস্টিং কনটেক্সট আমি এই ডকুমেন্টারি থেকে জানতে পারলাম আর কি। লাইক এ সেট হিস্টোরিক্যাল ক্রনোলজিক্যাল কনটেক্সট, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং থিং। কীভাবে 65-এর ওয়ার হচ্ছে আমাদের ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানের সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্কের উপর ইম্প্যাক্ট ফেলে। আগরতলা ষড়যন্ত্র মামলা যে ছিল বঙ্গবন্ধু সহ অন্যান্যদের বিরুদ্ধে, এটা এখানে দেখানো হয়, প্রমাণ করার চেষ্টা করা হয় যে এটা এই মামলাটার হচ্ছে ভিত্তি ছিল সত্যিকার অর্থে ইন্ডিয়ার সাথে হচ্ছে বাংলাদেশ ষড়যন্ত্র করে পাকিস্তানকে আলাদা করার, পাকিস্তানের বিরুদ্ধে বা পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। এবং এটা বাংলাদেশিদের একজন বাংলাদেশির মুখের ভাষ্য থেকেই হচ্ছে দেখানো হয়। সো বেসিক্যালি থ্রু আউট ডকুমেন্টারি এই কেসটা মেক করার চেষ্টা করা হয় যে ওয়েস্ট পাকিস্তানের সাথে ইস্ট পাকিস্তানের যে যুদ্ধটা, এটা মূলত পেছন থেকে ইন্ডিয়া কলকাঠি নাড়ছিল। সো সেই পয়েন্টটাই হচ্ছে বারবার মেক করার চেষ্টা করা হয় নানানভাবে। 21 months after the launch of the 6 points, the intelligence agencies confirmed that a group of Bengali East Pakistanis, including 2 government officials, had secretly met with Indian officers in the town of Agartala in India to conspire for the separation of the eastern wing from the rest of Pakistan. A case was filed against the accused. You know, when this case was made, everybody said that it is basically a scheme by the military and the security establishment of Ayub Khan to defame the Bengali nationalists. I mean, today, the same people are taking credit for that yes, we were there. Case was genuine, they say. Allegations brought against us were true. Allegations of what? Allegations to the effect that under the leadership of our great leader, Bangabandhu Sheikh Mujibur Rahman, we tried to separate the East Pakistan from the rest of Pakistan through an armed revolt. But when we were asked whether we are guilty or not guilty, we said not guilty because we were told by the lawyers and Bangabandhu that if you say guilty, which we were,
But if you plead not, if you plead guilty, then the trial will conclude very soon. And we do not want the trial to conclude very soon. We want the trial to continue. And actually, the preparations for separating East Pakistan and India's investment started after 1965 India-Pakistan war. তারপর হচ্ছে 1970 সালের নির্বাচনের প্রশ্ন। 1970 সালের নির্বাচনের প্রশ্ন হচ্ছে এই ডকুমেন্টারিতে তারা পাকিস্তানিরাই দাবি করে যেটা একদম ফেয়ার নির্বাচন ছিল। সো লাইক এসে তারা ফ্যাক্ট নিয়ে খুব আমার এই কারণে আমার আস্থা হচ্ছে তাদের ফ্যাক্টের উপস্থাপনার উপর কিছুটা আস্থা জন্মায়, যে যে যেসব ফ্যাক্ট প্রচণ্ডভাবে তাদের বিপক্ষে গিয়েছে সেসব ফ্যাক্টও তারা ঠিক ম্যানিপুলেট করার চেষ্টা করেন, রাইট? দ্যাট কাইন্ড অফ লাইক আর্ন মাই রেসপেক্ট। সো 1970 নির্বাচন ফেয়ার ছিল এবং বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান হচ্ছে বা আওয়ামী লীগ ওভারওয়েলমিংলি সিট পায়, সেই জিনিসটা তারা হচ্ছে স্বীকার করে নেয় ডকুমেন্টারিতে। তবে ইন্টারেস্টিং যে ব্যাপারটা হচ্ছে ইলেকশনের পর যেই কারণে মূলত মুক্তিযুদ্ধের সূত্রপাত, যে জেনারেল অ্যাসেম্বলি হচ্ছে কল করা হচ্ছিল না, শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করা হচ্ছিল না, ভুট্টো তালবাহানা করছিল। সো এই বিষয়গুলো কিন্তু হাইড করার চেষ্টা করেন এই ডকুমেন্টারিতে। একদম ক্লিয়ারলি হচ্ছে আপনি ডকুমেন্টারি দেখলে, পাকিস্তানের ন্যারেশন দেখলেও আপনি জানতে পারবেন যে কী পরিমাণ তালবাহানা করা হচ্ছিল বাংলাদেশের সাথে। এবং এখানে ইলেকশন নিয়ে বাংলাদেশিদের একটা ক্ষোভের জায়গা, সেটাও একটা ইন্টারেস্টিং হিস্টোরিক্যাল কনটেক্সট এখান থেকে জানতে পারলাম। সেটা হচ্ছে যখন প্রথম ইলেকশনের তারিখ ঘোষণা করা হয় তখন হচ্ছে বাংলাদেশে একটা বেশ ভয়াবহ বন্যা হয়। সো ওই বন্যায় হাজার হাজার মানুষ মারা পড়ে। তো এই কারণে হচ্ছে নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়া হয়। সো নির্বাচনের তারিখ পিছানোর পর তারপর নির্বাচনের আগে আবার আরেকটা ভয়াবহ টাইফুন হয় বাংলাদেশে, এবং সেই টাইফুনে হচ্ছে প্রায় 50,000 না কত হাজার মানুষ মারা পড়ে, মানে অনেক মানুষ মারা পড়ে। কিন্তু সেকেন্ডবার আরেকটা যখন ইস্ট পাকিস্তান আরেকটা ন্যাচারাল ডিজাস্টার হলো সেকেন্ডবার, তারপর হচ্ছে এই নির্বাচনের তারিখ পেছানো হয় নাই। প্রথম একবার পেছানো হয়েছে এবং সেকেন্ডবার আর পেছানো হয় নাই। সো সেটা নিয়ে বাঙালির একটা ক্ষোভ ছিল। In August, 2 months before the original date of polling, large-scale floods killed thousands of people in East Pakistan and destroyed homes, livestock and infrastructure. Polling was therefore postponed till the 7th of December 1970. Before the elections could be held, however, a massive cyclone hit an already devastated East Pakistan, wreaking havoc and causing even more loss of life. Despite this new calamity, the polling date was not extended this time. Thousands of houses were destroyed, and the southern part of East Pakistan had been completely devastated. Pakistan did get some funding, and that funding was having difficulty reaching the people of East Pakistan. About 500,000 people died as a result of this cyclone, and there was massive economic disruption. The government in West Pakistan was seen as distant, and that certainly fed into a further sense of alienation. Elections will take place. I have left this decision to the Chief Election Commissioner. আরেকটা ইন্টারেস্টিং ন্যারেটিভ তাদের, সেটা হচ্ছে যে এই ইয়েটাতে উল্লেখ করা হয়, এই ডকুমেন্টারিতে যেভাবে দেখানো হয়, বেশ ইন্টারেস্টিং একটা জায়গা। সেটা হচ্ছে যে তারা এখানে দাবি করে বা উপস্থাপন করে বা এভাবে দেখায় যে 1971 সালের 25শে মার্চ রাতে যে অপারেশন সার্চ লাইট করা হয়, এটা হচ্ছে আমরা জানি যে পাকিস্তানিরা আমাদের উপর আক্রমণ করে, তারপর আমরা ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করি। এখানে দেখলাম তাদের ন্যারেটিভটা একদম 100% 180 ডিগ্রি উল্টা। এখানে তারা দাবি করছে যে যখন পাকিস্তান এটা সেন্স করতে পারলো যে শেখ মুজিবুর রহমান হচ্ছে ঘোষণা করবে, স্বাধীনতা ঘোষণা করবে, ওই 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করার প্রিপারেশন ছিল বাংলাদেশের। এই যে একটা দাবি, একটা উইয়ার্ড দাবি, যে কারণ আমাদের ন্যারেটিভের 100% উল্টা, 180 ডিগ্রি উল্টা। এখানে আমরা জানি যে আক্রমণ করার পর বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করে, আর তারা দাবি করছে যে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করবে বিধায় সেটা থামানোর জন্য প্রিএমপ্টিভ অ্যাকশন হিসেবে পাকিস্তান আক্রমণ করে। পুরোপুরি উল্টা একটা ব্যাপার। The challenges facing the West Pakistani army now included an increasing likelihood of an Indian intervention and the possibility of mutiny in East Pakistan. From the point of view of the military high command at the time, it was the India factor that dominated everything else. So they responded in that context. From their perspective, they acted rightly because India was trying to break up Pakistan. What is generally not realized is that the Awami League had planned to rise in military revolt
on the morning of 26 March themselves. Thus, Operation Searchlight preempted that strike by the Bengalis by just a few hours. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে বাংলাদেশের পতাকা নিয়ে সেই মিটিংয়ে জয়েন করতে আসে এবং তার ইতিমধ্যে বাংলাদেশের ফ্ল্যাগ ওড়ানো হয়। সো সকল ধরনের ইন্ডিকেশন ছিল যে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করতে যাচ্ছে। The signs of Bangladesh with its own flag became visible to the extent that when Sheikh Mujib and his team arrived at the governor's house to hold talks with General Yahya Khan, the car was already flying the flag of Bangladesh. Civil war was forecast earlier this week when the East Pakistanis showed their own flag. এবং তাদের দাবি হচ্ছে পাকিস্তানের ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল যে 26শে মার্চ বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করতে যাচ্ছে এবং সেটা থামানোর জন্য, যেহেতু এটা একটা সিভিল ওয়ার অ্যাট দ্যাট পয়েন্ট, যেহেতু কোনো দেশই চায় না যে তার একটা অংশ পৃথক হোক, ওই জায়গা থেকে হচ্ছে তারা প্রিএমটিভ অ্যাকশন হিসেবে বাংলাদেশের উপর আক্রমণ চালায়। সো অ্যাগেন আমাদের বাংলাদেশিদের পার্সপেক্টিভ থেকে তো অবশ্যই এটা কোনোভাবেই জাস্টিফাইড না, সারা পৃথিবীর পার্সপেক্টিভ থেকে কোনো ধরনের কিলিং জাস্টিফাইড না কোনো। কিন্তু এই যে একটা ন্যারেটিভ সম্পূর্ণ 180 ডিগ্রি উল্টা একটা ন্যারেটিভ আমাদের, এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং, খুবই লাইক আই ওয়াজ সো শকড। এবং আমি কিছুক্ষণ থিম মেরে বসেছিলাম যে আরে ইন্টারেস্টিং তো, এই না কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা ভিন্ন আলাপ, বাট লাইক তাদের সাইড থেকে কিছু ইন্টারেস্টিং পার্সপেক্টিভ উঠে আসে, কিছু ইন্টারেস্টিং ব্যাখ্যা উঠে আসে তাদের। তারপর এক জায়গায় বলা হয় যে রেকগনিশন অফ ইন্ডিয়া হচ্ছে ইন্ডিয়ার সেনাবাহিনী কী পরিমাণ বাংলাদেশের অভ্যন্তরে হচ্ছে এই যুদ্ধে অংশ নিয়েছিল সেটার একটা হিসেবে তারা উল্লেখ করে যে ইন্ডিয়াতে হচ্ছে যে 5,000 ইন্ডিয়ান সেনাবাহিনী অ্যাক্টিভ যুদ্ধে বাংলাদেশের ভেতর মারা পড়ে মুক্তিযুদ্ধের কারণে। সো ইন্ডিয়া তো এটা স্বীকার করে না বা তখন করে না এট দ্যাট পয়েন্ট যে তারা আসলে বাংলাদেশের হয়ে ফাইট করছিল বাংলাদেশের সাথে, এবং যেই কারণে এটা পাকিস্তানের এটাকে একটা ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ হিসেবে ভিউ তখন করেছিল। যেহেতু ইন্ডিয়ার স্বীকৃতি দেয় নাই এটা একটা সরাসরি পাকিস্তানের সাথে যুদ্ধ হিসেবে কাইন্ড অফ গোপনে তারা এই কাজটা করতো বা করেছিল। সো যেই কারণে যে 5,000 ইন্ডিয়ান সোলজার হচ্ছে মারা পড়ে বাংলাদেশের হয়ে যুদ্ধ করতে গিয়ে, তাদের কোনো রেকগনিশন ছিল না ইন্ডিয়ায়, যেহেতু এটা সম্পূর্ণ একটা গোপন প্রজেক্ট ছিল। সো তখন ইন্ডিয়ানদের মধ্যে একটা দাবি ওঠে যে এই 5,000 শূন্য যারা ফলেন ইন্ডিয়ান সোলজার্স তাদেরকে স্বীকৃতি দেওয়া লাগবে। Prime Minister of India acknowledged that the Mukti Bahini forces included a large number of well-trained and disguised Indian soldiers. This was confirmed when the Indian military demanded that the role of the 5,000 disguised Indian soldiers who had fallen in battle against Pakistani forces be formally recognized. সো সেটা একটা রেফারেন্স দেখিয়ে হচ্ছে বেসিক্যালি পাকিস্তান তাদের সেই ন্যারেটিভ পুনর্বার প্রতিষ্ঠা করার চেষ্টা করে যে এই যুদ্ধটা আসলে ইন্ডিয়া পেছন থেকে কলকাঠি নাড়ছিল এবং ইন্ডিয়া অ্যাক্টিভলি এই যুদ্ধটাতে অংশ নেয়। সো সেই ন্যারেটিভটা তারা এইভাবে এস্টাবলিশ করার চেষ্টা করে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি জানতাম না, সেটা হচ্ছে ইন্ডিয়া যখন ডিসেম্বরের হচ্ছে 3 তারিখে তো এয়ার স্ট্রাইক শুরু করে, রাইট, এবং অক্টোবর বা নভেম্বরের দিকে হচ্ছে সরাসরি হচ্ছে সেনাবাহিনী নিয়ে বাংলাদেশে প্রবেশ করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে। এবং সেটা যারা জাস্টিফাই করে যে কারণ দেখি, এই কারণটা আমার জানা ছিল না, এই কারণটা হচ্ছে রিফিউজি ক্রাইসিস, যে বাংলাদেশ থেকে একটা ইনফ্লাক্স অফ রিফিউজি হচ্ছে ইন্ডিয়াতে হচ্ছিল। সো সেই কারণে হচ্ছে ইন্ডিয়া বা পাকিস্তানকে আক্রমণ করে বাংলাদেশের ভিতরে ঢুকে। সো এই ডকুমেন্টারিতে দাবি করা হয় যে পৃথিবীর ইতিহাসে এই ঘটনার কোথাও কখনো ঘটে নাই যে রিফিউজি ইনফ্লাক্সকে হচ্ছে প্রিটেক্সট বা কারণ দেখিয়ে হচ্ছে আক্রমণ করা ইউনাইটেড নেশনসের সদস্যভুক্ত কোনো দেশের বিরুদ্ধে। সো মেবি এটা ট্রু, কারণ অ্যাগেন ফ্যাক্টের জায়গাতেই, কিন্তু এটা যে পৃথিবীতে একমাত্র ঘটনা সেটা মেক সেন্স, কারণ এই কারণটা খুব একটা দুর্বল কারণ, কিন্তু ইন্টারেস্টিং একটা কারণ যেটা সম্পর্কে আমি জানতাম না। Using the exodus of refugees from East Pakistan into neighboring states and India as the official rationale for intervention, India declared war on East Pakistan on the 21st of November 1971. From a distance, the Pakistanis say they saw Russian-built P-76 amphibious tanks belonging to 2 Indian tank brigades which were giving extra fire cover. We also saw arms which the Pakistanis claimed to have captured during the 2 days of fighting. Sterling Indian-made Sten guns and submachine guns, Indian Echelon rifles, 303 rifles and piles of ammunition. There was no question of India being threatened by a very much smaller adversary. And under the UN Charter, no state is allowed to interfere
in the internal affairs of another country. No country in the world has ever used the pretext of the refugees coming to its own territory as an excuse for waging a war against a sovereign state, against a member of United Nations. Right? It was a naked aggression. India had to make up a story, right? So it could not make an excuse of what had happened to Mukti Bani. What India does to its own secessionists in 6 states in the Northeast. It fights against them. It is fighting against the Maoists. It had fought against the Naxalites. It fought against the Khalistanis. So every state does that, right? So excuse that it made was that it has got refugees from East Pakistan. The first 2 days of the full-scale war saw the massively outnumbered Pakistani armies suffering heavy losses to the advancing Indian forces. Meanwhile, Dhaka saw heavy bombardment by the Indian Air Force. By 6th of December, the Indian Air Force had ensured that Dhaka airfield was out of service. For months, India and Pakistan had been trading insults, each one accusing the other of aggression. Then 2 weeks ago, Indian troops crossed into East Pakistan. এবং অ্যাগেন ইস্ট পাকিস্তান হ্যাড নো চান্স এই জিনিসটা প্রতিষ্ঠা করার চেষ্টা করে যে বাংলাদেশিদের মানে ইস্ট পাকিস্তানিদের আমাদের তখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জেতার কোনো কথাই সম্ভাবনাই ছিল না, যেটা ট্রু। এবং ইন্ডিয়ার অ্যাক্টিভ পার্টিসিপেশন না থাকলে বাংলাদেশ বা ইস্ট পাকিস্তানে কখনোই স্বাধীন হতো না। সো সেই পয়েন্টটা তারা আবার মেক করার চেষ্টা করে যে আসলে এই যুদ্ধটা ইন্ডিয়া পাকিস্তানের ছিল, অ্যান্ড এইভাবে মেক করার চেষ্টা করে। এবং বিহারি কিলিং নিয়ে অনেক কথাবার্তা অনেকবার ঘুরিয়ে ফিরিয়ে বিহারিদের উপর যে বাংলাদেশের নির্যাতন চালায় মুক্তিযুদ্ধের সময়, যেটা সত্য, কিন্তু এই জিনিস অ্যাগেন এটা পাকিস্তানের ন্যারেটিভ, রাইট? সো তারা এই জিনিসগুলো হচ্ছে বারবার হাইলাইট করার চেষ্টা করে। এবং লাস্টলি হচ্ছে ডেথের সংখ্যা 3 মিলিয়ন নিহত হওয়ার ঘটনা ভার্সাস 2 মিলিয়ন হচ্ছে মানে 2 লক্ষ হচ্ছে রেপের ঘটনা। এই নাম্বারগুলোকে ওরা অবশ্যই হচ্ছে ইয়ে করে চ্যালেঞ্জ করে, নানান রকম একাডেমিক তথ্য প্রমাণ দিয়ে হচ্ছে এস্টাবলিশ করার চেষ্টা করে এই সংখ্যাগুলো সঠিক না। The narrative that emerged after the conflict, however, was unrealistic and biased. Without credible and accurate data to corroborate the reality on the ground, the inevitable tragedies of the war were exaggerated to mythic proportions. Unfortunately, these myths continue to persist. A word of caution is in order about reports coming out of Pakistan now. Nothing should be taken at face value anymore. The bias of the government in Karachi is obvious. Equally obvious should be the vested interests of that clandestine radio station run by the supporters of Sheikh Mujib. But reports coming from Indian news agencies should be just as suspect. The long-standing bitterness between India and Pakistan does not make for the most objective reporting standards. With the eviction of both foreign and local journalists from East Pakistan before the start of the conflict in March, little was available in terms of journalistic reporting to the outside world. This meant that rumours, one-sided accounts and biased reporting from India became the basis for information about what was going on in East Pakistan. So when we were in the heat of things, the media was kept out of, in fact, blocked from East Pakistan. All the news that the international media was getting about this was from the Indian perspective, or the journalists who were allowed to visit India, or the articles that were published by foreigners who were getting the Indian view. So the first article that came out about this in 71, I think, was just titled genocide. And I think that is where we lagged tremendously. In India, in the foreign ministry is located in this place called South Block. And the people in South Block, they read my stuff, and they were none too happy. I got on the list of people that had to be watched. With no accurate accounting of the number of casualties of the 1971 conflict on record, the number of dead quoted varies from official figures of a few thousand to the unrealistic figure of 3 million. Independent scholarship by historians such as Leo Rose and Richard Sisson places the number to be somewhere between 100,000 and 300,000, while extensive analysis by the renowned Bangladeshi scholar Dr. Abdul Momin Chowdhury, which takes into account the history of armed conflict in the 20th century, also dispels the oft-quoted figure of 3 million. Mujib arrived in Dhaka
from Pakistan after being released. He had come via Delhi and London. And as he came down the plane, he asked Tajuddin, the then Prime Minister of Bangladesh, as to how many people have died in East Pakistan in the 1971 war or the secessionist movement. Tajuddin said that I believe that there are maybe 300,000 people have died. This particular figure of 300,000 was reported that very night by Mr. Sirajur Rahman, the head of BBC Bangla from Dhaka. I still remember there was a point in the process of my doing the research when I realized that the 3 million figure was not true. Because I grew up with the 3 million figure. I believed it. Everyone said so. But there was a point when I realized it was not true. And I remember the shock and disbelief that I felt. 262 days. 3 million divided by 262 days means about 11,500 Bengalis to be gathered together, brought in one place, killed, buried, and you do that the second day and you keep doing it for 262 days with 34,000 soldiers which are spread all over the country fighting 15 Division Indian Army and 175,000 Mukti Bahini. Is it possible? No, it is not possible. According to academic Sarmila Bose, who examines widely varying casualty figures stated by the Indian and Pakistani armies, as well as international news organizations, academics and experts, it appears possible to estimate with reasonable confidence that at least 50,000 to 100,000 people perished in the conflict in East Pakistan in 1971, including combatants and non-combatants, Bengalis and non-Bengalis, Hindus and Muslims, and Indians and Pakistanis. But when I went out actually into the countryside to look around, no, you don't see evidence. When the government of Bangladesh decided to compensate families that had lost their loved ones during the war, only 200,000 applied. Again, এই সংখ্যাগুলো সঠিক কিনা এটা anyone's guess, but পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সম্পর্ক উন্নয়ন হচ্ছে না সেটার জন্য এই নাম্বারগুলোকে দায়ী করা হয়। অ্যাটলিস্ট এই ডকুমেন্টারিতে সেভাবেই দেখানো হয়, কারণ এখানে যারা পাকিস্তানের উচ্চপদস্থ লোকজন কথাবার্তা বলেন, সো তাদের সকলেরই একটা কমন টোন এখানে এবং কমন একটা আপসেটিং জায়গা তাদের দিক থেকে যে এই নাম্বারগুলো মিথ্যাভাবে বাংলাদেশ উপস্থাপন করেছে এবং বাংলাদেশিরা যেহেতু এই নাম্বারগুলো এখন বিশ্বাস করে, সুতরাং বাংলাদেশিদের দিক থেকে পাকিস্তানের উপর একটা রাগ যে এই সংখ্যক ম্যাসাকার হচ্ছে পাকিস্তানিরা করেছিল। আবার পাকিস্তানিদের তরফ থেকে বাংলাদেশের এবং বাংলাদেশিদের উপর একটা রাগ যে আমরা যা করি নাই এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, মিথ্যা কিছু নাম্বার আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সো এই নাম্বার এই নাম্বারের উপরে ভিত্তি করে বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা মনোমালিন্য উভয় পার্টির উভয়ের দিক থেকে সেই পয়েন্টটা মেক করার চেষ্টা করে। We have to rethink of such serious allegations against Pakistan as genocide of Bengalis. We have to rethink of rape of women by West Pakistanis. These are very serious, demeaning allegations. I think we have to revisit that because that feeds into anger on both sides. We are upset because they have leveled allegations which are untenable, and they are upset with the fabricated facts that they have, their leaders have created for them. So I think we have to revisit the facts. এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এটা আমার আসলে সত্যি কথা বলতে এই পার্সপেক্টিভটা আমার জানা ছিল না পার্সোনালি। পার্সপেক্টিভটা শোনার পর আমার কাছে ইন্টারেস্টিং মনে হয় যে ও আচ্ছা, তার মানে একটা অভিমানের জায়গা আমাদের তরফ থেকে তাদের প্রতি এবং তাদের তরফ থেকে আমাদের প্রতি জাস্ট এই নাম্বারগুলোর কারণে। সো দ্যাটস ইন্টারেস্টিং। লাস্টে একটা পয়েন্ট হচ্ছে তারা যে কী পরিমাণ পাকিস্তানি হচ্ছে বাংলাদেশে হচ্ছে স্টেশনড ছিল যুদ্ধের জন্যে। সো সেখানে হচ্ছে দাবি করা হয় বাংলাদেশ, আমরা তো বই পুস্তকে পড়াশোনা করেছিলাম যে 93,000 পাকিস্তানি সেনা সদস্য হচ্ছে যুদ্ধ করে, কিন্তু এই সংখ্যাটাও যে সত্য না সেটা তারা দাবি করার চেষ্টা করে বা দেখানোর চেষ্টা করে বা প্রমাণ করার চেষ্টা করে। সো সেখানে হচ্ছে তাদের এস্টিমেশন অনুযায়ী হচ্ছে কমবেটেন্ট ট্রুপস 34,000-এর বেশি ছিল না, টোটাল হচ্ছে 45,000 ট্রুপস ছিল। সেখান থেকে যে মেডিক টেডিক অ্যান্ড অল সব কিছু ফ্যামিলি মেম্বার্স সব কিছু মিলিয়ে হচ্ছে 45,000-এর মতো, কিন্তু শুধুমাত্র কমবেটেন্ট ট্রুপস 34,000। আবার এই ডকুমেন্টারিতে আবার আরেকটা জায়গাতে দাবি করে যে কমবেটেন্ট সোলজার্স ছিল হচ্ছে 52,000-এর মতো।
মুক্তিযুদ্ধের পর যেই পরিমাণ পাকিস্তানি ফিরে যায় টোটাল 80,000-এর মতো, সেখান থেকে 52,000-এর মতো ছিল কম্ব্যাটেন্ট সোলজার্স। সো একই ডকুমেন্টারিতে দুই রকম ইনফরমেশন কেন, কীভাবে, আই ডোন্ট গেট ইট। বেসিক্যালি নাম্বারগুলো দিয়ে হচ্ছে তারা এস্টাবলিশ করার চেষ্টা করে যে বেসিক্যালি বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের যে ভার্সন, যে ইতিহাস, যে নাম্বারস, এই সব কিছু ইনফ্লেটেড এবং এইসব কারণে তাদের ক্ষোভ। এই হচ্ছে তাদের ডকুমেন্টারিতে যা দেখানো হয়, এবং যে বিষয়গুলো আমার কাছে কিছু বিষয় ইন্টারেস্টিং লাগে সেই তো আলোচনা করলাম। এবার এই ডকুমেন্টারিটা সম্পর্কে যদি কমেন্ট করি, অফকোর্স এই ডকুমেন্টারিটা তাদের ন্যারেটিভ, তাদের ন্যারেশন, তাদের প্রোপাগ্যান্ডা, কিন্তু আমার কাছে আই উড সে যে মোটামুটি বেশ খুব খুব বাজে হয় নাই। লাইক পাকিস্তান এত বছর পর তাদের পিঠ বাঁচানোর জন্য বা তাদের ন্যারেটিভ প্রচার করার জন্য একটা ডকুমেন্টারি বানানোর উদ্যোগ নিয়েছে। ইউ উড থিঙ্ক যে এর প্রপাগান্ডায় ভর্তি হবে, মিথ্যা টুইস্টেড তথ্য। অনেস্টলি সেই দিক থেকে চিন্তা করলে ইট ওয়াজ এ গুড ডকুমেন্টারি অ্যাকচুয়ালি। লাইক ফ্যাক্ট যেটা বললাম, যে বাংলাদেশে যে নানান রকম বৈষম্যের শিকার হয়, তাদের প্রচার তাদের ইতিহাসের ধারাবর্ণনা থেকে এটা ক্লিয়ারলি স্পষ্টভাবে উঠে আসে। সো ঐতিহাসিক ফ্যাক্টগুলো নিয়ে আমার মনে হয় নাই তারা নাড়াচড়া করছিল। বাট ন্যারেটিভটা, যাদের সাক্ষাৎকার নেওয়া হয় তাদের মধ্যে একজন হচ্ছে পাকিস্তানের ফর্মার মিনিস্টার, এডুকেশন মিনিস্টার নাকি। এই ভদ্রলোকের কথা শোনা ফুল টাইম একবারে ব্যাপক পেইনফুল একটা এক্সপিরিয়েন্স ছিল, কারণ এই ভদ্রলোক প্রচণ্ড হচ্ছে দেশপ্রেমিক। উনি হচ্ছে সব কিছু, পাকিস্তানিদের যত অন্যায় সব কিছুকে সুগারকোট করার চেষ্টা করে, এবং বাংলাদেশিদের যে বিহারি নির্যাতন থেকে এইসব বিষয়কে খুব হাইলাইট করার চেষ্টা করে। সো এই লোক 100% বায়াসড বোঝাই যাচ্ছিল, ক্লিয়ারলি দেখা যাচ্ছিল, এবং যেই কারণে ওনার কথা হচ্ছে এক মুহূর্তের জন্য শুনতে ইচ্ছে করছিল না। এই ভদ্রলোক বাদে আর বাকি যাদেরকে আনা হয় তারা, আরেকজন মহিলা, উনি হচ্ছে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর, অ্যারিজোনারই বোধ হয় নাকি টাফটস ইউনিভার্সিটির। সো এখানে অনেকে যাদের ইন্টারভিউ দেখানো হয়, অনেকে আমেরিকান ইউনিভার্সিটির প্রফেসর, অনেকে পাকিস্তানের বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর। সো আরেকজন মহিলা ছিল, সেও অনেকটাই হচ্ছে কাইন্ড অফ লাইক তার বায়াসটা স্পষ্ট। আর যে মিনিস্টারের কথা বললাম ফর্মার, উনি তো ফুল টাইম খুব পেইনফুল। আর বাকি সবাই মোটামুটি ডিসেন্ট ভদ্রলোক, ঠিক ন্যারেটিভ পুশ করার জন্য এখানে ওনারা চেষ্টা করছেন তেমনটা মনে হয় নাই। মনে হচ্ছিল যে ওকে, ইন্টারেস্টিং, খুব বেশি ব্লাইন্ডেড মানুষ না। সো এই হচ্ছে ব্যাপার, মোটামুটি খারাপ না, একদম খুব বাজে রকম প্রোপাগ্যান্ডা বা বাজে রকম মিথ্যাচার সেরকম কোনো, লাইক অ্যাগেন আমরা তো তখন ছিলাম না, সো আমি জানি না সত্যিকার ভার্সনটা কি ইতিহাসের। যেই কারণেই তো এই অ্যাটেম্পটা আমার। বাংলাদেশিদের ভার্সন তো আমরা জানি মুখস্থ, পাকিস্তানিদের ভার্সনটা একটু শুনতে গেলাম, বাইরে বিদেশিদের ভার্সনটা শোনার চেষ্টা করি, ইন্ডিয়ানদের ভার্সনটা শোনার চেষ্টা করি। তো সবগুলো ভার্সন সামনে থাকলে তখন হচ্ছে একটা মোটামুটি একটা কমন নেওয়ার পর একটা মোটামুটি ধারণা পাওয়া যায় যে সত্যটা কী হতে পারে, রাইট? সো সেই সেন্সে এটা বেশ ইন্টারেস্টিং আমার কাছে ডকুমেন্টারিটা মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এখান থেকে কিছু ইন্টারেস্টিং জিনিস জানার সুযোগ পেয়েছি। আর ডকুমেন্টারি ইট ওয়াজ একটা গুড মেকিং ছিল, মানসম্মত ডকুমেন্টারি, কোয়ালিটি ভালোই ছিল কোয়ালিটি। এবং যে এই ন্যারেটর হচ্ছে একজন নেটিভ ইংলিশ স্পিকার। সো এটা একটা ভালো ব্যাপার, কারণ সাধারণত এই ধরনের ক্ষেত্রে আমরা যেটা করি যে বাংলাদেশ যদি একটা ডকুমেন্টারি বানায়, দেয়ার ইজ এ গুড চান্স যে আমরা বাংলাদেশি কাউকে দিয়ে হচ্ছে ভয়েস ওভারটা করাবো যার ইংরেজি ভালো, রাইট? এখন বিদেশি ধরে এনে করানো অতটা পথ হাঁটা অনেকে হাঁটবে না। সো ওই জিনিসটা হচ্ছে আমি পার্সোনালি আই অ্যাপ্রিসিয়েটেড যে একজন নেটিভ ইংলিশ স্পিকার দিয়ে হচ্ছে জিনিসটা করানো হয়। এতে করে হচ্ছে কোয়ালিটিটা অফকোর্স আরেকটু হচ্ছে ন্যাচারাল, আর একটু ইন্টারেস্টিং কোয়ালিটির দিক থেকে আরেকটু বেটার হয়েছে। দুঃখের ব্যাপার যে প্রচুর টাইপও ছিল, যে সাবটাইটেল যে দেওয়া হয়, সাবটাইটেলের মধ্যে সাবটাইটেল যে ইংলিশ অক্ষরগুলো লেখা হয়, ইংলিশ লাইনগুলা, সো সেই লেখার ক্ষেত্রে এটা একটা অফকোর্স টেকনিক্যাল গ্লিচ, এটা একটা কাইন্ড অফ আর্টিফ্যাক্ট। আই কুড টেল যে লিখতে গেলে অনেক সময় এরকম আর্টিফ্যাক্ট হয়, কিন্তু দে ডিড নট অ্যাড্রেস ইট। সাবটাইটেলের সামনে পিছনে অনেক রকম সিম্বল ছিল মাঝে মধ্যেই। সো সেটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। এরকম একটা ভালো প্রোডাকশনের মধ্যে এই ধরনের গ্লিচ, এই ধরনের আর্টিফ্যাক্ট ইজ আনঅ্যাকসেপ্টেবল। সো সেটা হচ্ছে ব্যাপার। সো এনিওয়েজ, এই হচ্ছে সেই ডকুমেন্টারি। আমি হচ্ছে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি ডকুমেন্টারিটার, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। এবং অ্যাগেন, আপনারা যদি আমার মতো একটা ওপেন মাইন্ড নিয়ে দেখতে বসেন, জানার জন্যে, বোঝার জন্যে, বাংলাদেশের ভার্সন, ইন্ডিয়ার ভার্সন, বহির্বিশ্বের ভার্সন, পাকিস্তানিদের ভার্সন, এই সবগুলো ভার্সনকে সামনে রেখে অবজেক্টিভলি যদি আপনি ইতিহাস জানার বোঝার উদ্দেশ্য যদি আপনার হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা একটা ইন্টারেস্টিং ডকুমেন্টারি হতে পারে। এবং অফকোর্স এটা একটা রিয়েলি ইন্টারেস্টিং এবং ইউনিক অপরচুনিটি, কারণ এর আগে আমার জানা মতে পাকিস্তানের দিক থেকে মুক্তিযুদ্ধের কোনো ন্যারেটিভ শোনার সৌভাগ্য আমাদের হয় নাই। এটাই প্রথম সুযোগ।
তারা কীভাবে মুক্তিযুদ্ধকে চিত্রিত করতে চায়, মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের কি বলার আছে সেটা জানার জন্য। সো আমি মনে করি একজন বাংলাদেশি হিসেবে আমাদের সকলেরই এই ডকুমেন্টারিটা দেখা উচিত এবং একটা ওপেন মাইন্ড নিয়ে দেখা উচিত, এবং তারপর কে কী মেসেজ সেখান থেকে নেবেন, কে কী জানতে পারলেন, কে কী শিখতে পারলেন, কে কী বুঝতে পারলেন, সেটা যার যার ব্যাপার। বাট আমাদের বাংলাদেশি হিসেবে আমাদের সবারই ডকুমেন্টারিটা দেখা উচিত।